ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমরা পলিটির যে সিরিজ শুরু করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের, তার আজকে দ্বিতীয় ক্লাস। আমরা আজকে আলোচনা করব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে। এখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রয়েছে আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে, দ্যাট ইজ এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমরা কী কোর্স অফার করে থাকি সেটা হলো জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়াও আদার্স যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের আদার্স কলেজ যারা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি দেয়, তাদের যে প্রবেশিকা পরীক্ষা হয় সেটারই আমরা প্রিপারেশন করিয়ে থাকি। কনস্টিটিউশন কি? আ সেট অফ ফান্ডামেন্টাল রুলস দ্যাট ডিটারমাইন হাউ আ কান্ট্রি অর স্টেট ইজ রান। এমন কিছু রুল, এমন কিছু নিয়মকানুন, এমন কিছু নর্মস, আদর্শ যার দ্বারা কোনো দেশ চালিত হয়। এটা রিটেন আনরিটেন দুই প্রকারই হতে পারে। সাধারণভাবে তাকে সংবিধান, তাকে কনস্টিটিউশন বলা হয়ে থাকে। আমরা আমাদের প্রথম ক্লাসেই প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। প্লে লিস্টে আমাদের সেই ভিডিওটা গিভেন রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবার আসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের নেচারটা কেমন, এটা কী ধরনের হবে। যদি আমরা দেখি, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন নেচার। এটা কি বলেছিল কেসি হোয়ার। এটা অলরেডি এক্সামে এসেছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোয়াসি ফেডারেল কে বলেছে, দ্যাট ইজ কেসি হোয়ার। তো তোমরা এটা মনে রাখবে। এবার জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কেমন। এটা কোয়াসি ফেডারেল, এটা ইউনিটারি, না এটা পুরোপুরি ফেডারেল। যেমন ইউএসের কনস্টিটিউশন ফেডারেল, যেমন আমরা জানি যে ইউকের কনস্টিটিউশন হচ্ছে ইউনিটারি। বাট ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কেমন? সতপাল ভার্সাস স্টেট অফ পাঞ্জাব কেস হয়েছিল 1963-তে। সেখানে কনস্টিটিউশন কি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। বাট ইন এসআর বুমাই কেস, যেটা হয়েছিল 1994-এ, সেখানে সুপ্রিম কোর্ট অলরেডি ডিসিশন দিয়েছে যে কনস্টিটিউশন কেমন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ফেডারেল ইন নেচার। যদি আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে ফেডারেল কনস্টিটিউশনে 5টা ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে মেইন যেটা ক্যারেক্টার, যে সেখানে ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হবে। যেটা কনস্টিটিউশন হবে সেটা রিটেন হবে। সেখানে অথরিটি অফ কোর্টস হবে, সুপারমেসি অফ কনস্টিটিউশন হবে। এগুলো হচ্ছে বেসিক ক্যারেক্টার কোনো ফেডারেলিজম অর্থাৎ ফেডারেল কনস্টিটিউশনের। যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি আমরা লক্ষ্য করি, এই 5টাই ক্যারেক্টার এখানে রয়েছে। তাই আমরা কি বলবো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল কনস্টিটিউশন। ওকে, আমরা অলরেডি ডিসকাস করলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে, অর্থাৎ কনস্টিটিউশনের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আমরা অলরেডি ডিসকাস করেছি প্রিএম্বল সম্পর্কে। এবার আমরা জেনে নেব কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল সম্বন্ধে। প্রথমে দেখব পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 1 রয়েছে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিসের আন্ডারে পড়বে? পার্ট 1, যেটা ডিফাইন করে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাহলে আমরা কি জানতে পারলাম? পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবার আমরা দেখে নিই আর্টিকেল 1 কী বলে। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া অ্যান্ড ভারত, এটা কী হবে? ইউনিয়ন অফ স্টেটস হবে। এখান থেকে আমরা দুইটো জিনিস জানতে পারি। একটা কি, যে নেম অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের নাম কী হবে, যেটা রিসেন্ট একটা কন্ট্রোভার্সি টপিক চলছিল যে আমাদের দেশের নামটা কী হওয়া উচিত। তো এখানেই আর্টিকেল 1 ডিফাইন করে যে ভারত এবং ইন্ডিয়া দুটোই আমাদের দেশের নাম। অ্যান্ড টাইপ অফ পলিটি কী হবে, ইন্ডিয়া একটা ফেডারেশন হবে না ইউনিয়ন হবে, এ সম্পর্কে আমরা জানবো নিচের স্লাইডসগুলোতে। তো এই দুটো জিনিস সম্পর্কে আমরা আর্টিকেল 1 থেকে জানতে পারি। অ্যাকর্ডিং টু বি.আর. আম্বেদকর, দ্য ফ্রেজ ইউনিয়ন অফ স্টেটস হ্যাজ বিন প্রিফার্ড টু ফেডারেশন অফ স্টেটস ফর 2 রিজন। এটাকে ফেডারেশন অফ স্টেটস কেন বলা হয় না, এটা দুইটো রিজন আছে। কি? একটা, ফার্স্ট, ফেডারেশন ইজ নট আ রেজাল্ট অফ অ্যান অ্যাগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেটস লাইক আমেরিকান ফেডারেশন। আমরা যদি জেনে থাকি যে আমেরিকা অর্থাৎ ইউএসএ কীভাবে গঠিত হয়েছিল, সেখানে পূর্বে 13টা ফেডারেশন অর্থাৎ 13টা প্রভিন্স ছিল, যেখানে ইউকে অর্থাৎ ব্রিটিশরা রাজত্ব করতো। তারাই একত্রে মিলে ইউএসএ গঠন করেছিল। এখন বর্তমানে সেই ফেডারেশনের 50টা রাজ্য রয়েছে। কিন্তু ভারতীয় ইউনিয়ন এইভাবে গঠিত হয়নি। আমরা যদি ইউএসএতে দেখতে চাই, রাজ্যগুলো যদি চায় তারা কিন্তু সেসেট হয়ে যেতে পারবে। যদি কোনো রাজ্য চায়
সেখান থেকে ছেড়ে চলে যেতে পারবে। বাট ভারতের ক্ষেত্রে কোনো রাজ্য কিন্তু ভারতীয় মূল ভূখণ্ড থেকে আলাদা হতে পারবে না, অর্থাৎ সার্বভৌমত্ব অর্জন করতে পারবে না, সেটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড সেকেন্ড যেটা বললাম যে সিসিট ফ্রম দ্য ফেডারেশন, অর্থাৎ সেখান থেকে আলাদা হতে পারবে না। সেই জন্যই ভারতীয় ইউনিয়নটা, ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, এখানে ফেডারেশন বলা হয়নি, অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর। আর কি আমরা জানতে পারি এখান থেকে? নো অ্যাগ্রিমেন্ট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। এখানে সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে কোনো অ্যাগ্রিমেন্ট হয়নি ইন্ডিয়াতে। স্টেট ডু নট হ্যাভ রাইট টু সিসিট, অর্থাৎ কোনো স্টেট, কোনো রাজ্য আলাদা হতে পারবে না। ইউনিয়ন ইজ নট রেজাল্ট লিগাল অ্যাগ্রিমেন্ট লাইক ইন ইউএসএ। ইউনিয়ন ইজ নট রেজাল্ট অফ লিগাল অ্যাগ্রিমেন্ট লাইক ইউএসএ। ইউএসএ যেভাবে একটা লিগাল অ্যাগ্রিমেন্টের মাধ্যমে একটা ফেডারেশন গঠিত হয়েছে, ইউএসএ ফেডারেশন, বাট ইন্ডিয়াতে সেটা না। ইন্ডিয়া হচ্ছে তার একদমই ব্যতিক্রম। আশা করি আর্টিকেল 1, 1 নম্বর আর্টিকেল সবাই বুঝতে পারলে। এবার দেখব আর্টিকেল 2। 2 নম্বর আর্টিকেল আমরা দেখে নিই কী আছে। দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট দুইটি হাউস নিয়ে গঠিত, একটা আপার হাউস, একটা লোয়ার হাউস। লোয়ার হাউস, আপার হাউসকে বলা হয় রাজ্যসভা এবং লোয়ার হাউসকে বলা হয় লোকসভা। দ্য পার্লামেন্ট মে বাই ল এস্টাবলিশ অর অ্যাডমিট নিউ স্টেট, অর্থাৎ পার্লামেন্ট কোনো আইন তৈরি করে নতুন কোনো স্টেটকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে। যেমন এক্সাম্পল এখানে রয়েছে, ফ্রেঞ্চ সেটেলমেন্ট ছিল ইন্ডিয়াতে, সেগুলো কী কী? পন্ডিচেরি অ্যান্ড কারাইকাল। এগুলো অনেক এক্সামে এসে থাকে যে ভারতের ফ্রেঞ্চ সেটেলমেন্টগুলো কী কী, আমরা কী বলবো? পন্ডিচেরি, কারাইকাল, এগুলো ছিল ফ্রেঞ্চ সেটেলমেন্ট। অ্যান্ড পর্তুগিজ কলোনিস ইনক্লুডিং দামান অ্যান্ড দিউ, গোয়া, নাগার হাভেলি, এগুলো ছিল পর্তুগিজ কলোনিস। এগুলো থেকে কোশ্চেন এসে থাকে, তো তোমরা এটা মনে রাখবে যে ফ্রেঞ্চ সেটেলমেন্ট কী কী ছিল, দ্যাট ইজ ফ্রেঞ্চ সেটেলমেন্ট, পন্ডিচেরি অ্যান্ড কারাইকাল। অ্যান্ড পর্তুগিজ সেটেলমেন্ট ছিল দামান, দিউ, গোয়া, নাগার হাভেলি, এটসেট্রা। আর্টিকেল 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে দেখে নিই। দ্য নেম, এরিয়া অ্যান্ড বাউন্ডারি ক্যান বি চেঞ্জড উইদাউট কনসেন্ট অফ স্টেটস, অর্থাৎ কোনো রাজ্যের নাম, এরিয়া এবং বাউন্ডারি সেই রাজ্যের সাথে আলোচনা করা ছাড়াই কেন্দ্র সেটা চেঞ্জ করতে পারে। ইন দিস রিগার্ড দ্য পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট কোনো আইন তৈরি করে ফর্ম আ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো একটা রাজ্য রয়েছে সেই রাজ্যকে আলাদা করে দুটো রাজ্য তৈরি করা যেতে পারে। অর বাই ইউনাইটিং টু অর মোর স্টেটস অফ পার্টস অফ স্টেটস, আর দুটো স্টেটকে মার্জ করে একটা করে যেতে পারে, বা কোনো স্টেটের পার্ট অন্য স্টেটের সাথেও মার্জ করে দেওয়া যেতে পারে। অর বাই ইউনাইটিং অ্যানি টেরিটরি টু আ পার্ট অফ এনি স্টেট, অর যে কোনো টেরিটরি যে কোনো স্টেটের এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই কাজগুলো আর্টিকেল 3 দ্বারা হয়ে থাকে। ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, আর কী কী অলরেডি ডিসকাস করলাম। আর কী কী হতে পারে? যে কোনো রাজ্যের যদি সীমানা বাড়ানো হয়, ডিমিনিশ দ্য এরিয়া কমানো হয়, অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেটস, আর যদি কোনো স্টেটের বাউন্ডারি চেঞ্জ করা হয়। এক্সাম্পল আমি দেখে দিই, ফর্মেশন অফ তেলেঙ্গানা স্টেট ফ্রম অন্ধ্রপ্রদেশ। যে তেলেঙ্গানা স্টেট 2014 সালে গঠিত হয়েছিল, কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে এসে থাকে। ঝাড়খণ্ড ফ্রম বিহার, উত্তরাখণ্ড ফ্রম ইউপি, এগুলো অনেক পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে এসে থাকে, তো তোমরা এগুলো মনে রাখবে। এবার আমরা দেখে নেব এবার প্রসিডিউরটা কি আমরা সেটা দেখে নিই। দ্য বিল মাস্ট গেট রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে আমরা কি দেখলাম যে এই বিলটা অবশ্যই প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগবে, প্রেসিডেন্টের রিকমেন্ডেশন ছাড়া এই বিলটা উপস্থাপন করা যাবে না। দেন কি? ইন্ট্রোডিউস ইন বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের দুটো হাউস, লোকসভা রাজ্যসভা, যে কোনো হাউসে এটা উপস্থাপন করা যাবে। অনলি আ গভর্নমেন্ট মেম্বার বিল, এবং এই বিলটা কী হতে হবে? গভর্নমেন্ট মেম্বার বিল। তাহলে গভর্নমেন্ট মেম্বার বিল মাস্ট গেট রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। যেগুলোই মনে রাখবে, যেই বিলগুলোই গভর্নমেন্ট মেম্বার বিল হবে সেই বিলগুলোর উপস্থাপনের জন্য প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগবে। বিল কি? বিল হচ্ছে ড্রাফট লেজিসলেটিভ প্রপোজাল। লেটার ক্লাসগুলোতে যখন আমরা বিভিন্ন বিল সম্পর্কে এবং তাদের প্রসিডিওরটা কী, তাদের পাশের ক্ষেত্রে কী কী মেজরিটি লাগবে, সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, না স্পেশাল মেজরিটি, কী কী মেজরিটি লাগবে, সেগুলো আমরা যখন আলোচনা করব তখন আরও প্রসিডিওরটা ডিটেলস আলোচনা করব। এবার আমরা দেখে নিই আর্টিকেল 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইট ইনভোকস অফ উইথ আ ল enacted under Article 2 and 3 for the marginal incident and the consequential provision needed for changing boundary for a state or union territory. অর্থাৎ আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে এটাকে বলতে চাই যে আর্টিকেল 2 and 3 আন্ডারে কোনো রাজ্যের কোনো সীমানা বা কোনো কিছু যদি পরিবর্তন করতে হয়, তাহলে আর্টিকেল 368 এর মাধ্যমে যে অ্যামেন্ডমেন্ট করতে হয়
সেটা অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন নেই। এটাই আর্টিকেল 4 দ্বারা বলা হয়ে থাকে। এবার দেখে নিই, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, হচ্ছে 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে রিসেন্ট অনেক এক্সামে কোশ্চেন এসছে যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে যে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট হয়েছিল সেটা কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের দ্বারা, সেটা আমরা কি মনে রাখবো, 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এই অ্যাক্টের মাধ্যমে কী বলা হয়েছিল, যেটা 2015 হয়েছিল, সেটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু বর্ডার এরিয়া এবং বাংলাদেশের কিছু বর্ডার এরিয়ায় বেশ কিছু এনক্লেভ ছিল, সেগুলোই অর্থাৎ কিছু এমন বাউন্ডারি ছিল যেগুলো ইন্ডিয়ার বর্ডার দ্বারা ঘেরা ছিল বাংলাদেশের বাউন্ডারি, এবং বাংলাদেশের বাউন্ডারির দ্বারা কিছু ইন্ডিয়ান টেরিটরি আবদ্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন জিওগ্রাফিক্যাল কারণের জন্য। সেটাই ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে ভারতের তরফ থেকে 111টা এনক্লেভ বাংলাদেশকে দেওয়া হয়, এক্সচেঞ্জ করা হয়, এবং বাংলাদেশের তরফ থেকে 51টা এনক্লেভ এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ ইন্ডিয়াকে দেওয়া হয়। তাহলে এটা আমরা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। এবার দেখিনি স্টেট রিঅর্গানাইজেশন। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স আমরা জানি ভারতের দুই প্রকারের রাজ্য ছিল, একটা হচ্ছে ব্রিটিশ প্রভিন্স অ্যান্ড অ্যানাদার ইজ প্রিন্সলি স্টেট। যেটা ব্রিটিশ প্রভিন্স ছিল সেটা কি ছিল, ডিরেক্ট রুল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট রুল ছিল। এবং যেটা প্রিন্সলি স্টেট সেটা কি ছিল, নেটিভ প্রিন্সেস বাট দ্য সাবজেক্ট টু প্যারামাউন্সি অফ ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের প্যারামাউন্সির অধীনে তারা ছিল। The Indian Independence Act 1947 created two independent and separate dominion of India and Pakistan, সেটা আমরা সবাই জানি, and gave 3 options to the princely state, এবং প্রিন্সলি স্টেটগুলোকে 3টা অপশান দেওয়া হয়েছিল। সেটা অনেক এক্সামেই এসে থাকে এমসিকিউস হিসাবে, জয়নিং ইন্ডিয়া, জয়নিং পাকিস্তান, অর রিমেইনিং ইন্ডিপেন্ডেন্স, এই 3টা। আরেকটা এখান থেকে হয়তো দুটো অপশান বা একটা অপশান সরিয়ে দিল, একটা অপশান থাকলো, 3টা আলাদা অপশান থাকলো। তো আমরা কি মনে রাখবো, ফার্স্ট কি, জয়নিং ইন্ডিয়া, ইন্ডিয়াতে জয়েন করতে পারে, জয়নিং পাকিস্তান হয়তো ইন্ডিয়াতে জয়েন করতে পারে, না হলে পাকিস্তানে জয়েন করতে পারে, না হলে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। আরেকটা শর্ট কোশ্চেন বা এমসিকিউস এসে থাকে, যখন ভারত স্বাধীনতা পায় তখন কতগুলো প্রিন্সলি স্টেট ছিল, তাহলে মনে রাখবো কয়টা, 552, অর্থাৎ 552টা প্রিন্সলি স্টেট উইথ দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে 552টা কী ছিল, প্রিন্সলি স্টেট ছিল। এই 552র মধ্যে 549 জয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড রিমেইনিং 3, যেটা আমরা হায়দ্রাবাদ, শ্রীনগর অ্যান্ড কাশ্মীর 3টা রাজ্য নামে জানি, এই 3টে রাজ্য তারা ভারতে জয়েন করেনি। এবার এখান থেকে কোশ্চেন আছে যে এই 3টে রাজ্য কোন কোন রাজ্য ভারতে জয়েন করেনি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, এবং তাদেরকে কী কী মাধ্যমে জয়েন করানো হয়েছিল। এবার এক এক করে দেখে নিই, যে হায়দ্রাবাদ বাই মিনস অফ পুলিশ, এটা আমরা জেনে থাকি যে তাদেরকে পুলিশ বাই মিনস অফ কোয়ার্সন, বাই মিনস অফ ফোর্স তারা ভারতে জয়েন করেছিল। জুনাগড় বাই মিনস অফ রেফারেন্ডামের দ্বারা জুনাগড় ভারতে জয়েন করেছিল। রেফারেন্ডাম মানে কি, সেখানে ভোট হয়েছিল এবং বেশিরভাগ লোক, মেজরিটি অফ দ্য পিপল অফ জুনাগড় they agreed to join India and Kashmir by instrument of accession. কাশ্মীর কি দ্বারা ভারতে যুক্ত হয়েছিল, বাই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দ্বারা। ধার কমিশন অ্যান্ড জেপিপি কমিটি, বেসিক্যালি আফটার ইন্ডিপেন্ডেন্স কী হয়েছিল, সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো চাইছিল যে ভাষার ভিত্তিতে, অর্থাৎ লিঙ্গুইস্টিক বেসিসে যাতে স্টেটের ফরমেশন হয়, সেই জন্যই একটা মাস মুভমেন্ট চলছিল। তো এই মুভমেন্টটার অ্যানালাইসিস করার জন্য ফার্স্টলি যে লিঙ্গুইস্টিক বেসিসে রাজ্য গঠন করা ঠিক হবে না, সেই জন্য ধার কমিশন অ্যাপয়েন্ট করা হয়। দ্য কারেন্ট লিডারশিপ এসকে ধার, নামটা মনে রাখবে, এসকে ধার, এনার আন্ডারে ফার্স্ট ধার কমিশন অ্যাপয়েন্ট করা হয়। ধার কমিশন রিপোর্টে বলে যে ভাষার ভিত্তিতে যদি লিঙ্গুইস্টিক স্টেট ক্রিয়েট করা হয় তাহলে কী হতে পারে, ভারতের ডিসইন্টিগ্রেশন হয়ে যেতে পারে, অর্থাৎ তারা এটার পক্ষে রায় দেয়নি ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য। এবার আমরা দেখি জেভিপি কমিটি, অর্থাৎ জে ফর জওহরলাল নেহেরু, বি ফর বল্লভভাই প্যাটেল অ্যান্ড পি ফর পট্টাভি সীতারামাইয়া। এই 3টা নাম খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এখান থেকে কোশ্চিন এসেছে, সো তোমরা এটা মনে রাখবে। আর 3 জনের নামের প্রথম অক্ষর দিকেই এই কমিটির নাম রাখা হয় জেভিপি কমিটি। এই কমিটিও ঠিক একই রায় দেয় যে ভাষার ভিত্তিতে লিঙ্গুইস্টিক রাজ্য গঠন করাটা ঠিক হবে না।
বাট আমরা লেটার আরও মাস প্রোটেস্ট দেখবো কার নেতৃত্বে, স্ট্রাইক হাঙ্গার দেখবো একটা 56 টিমের পট্টি শ্রীরামালু পট্টি পট্টি শ্রীরামালু, অর্থাৎ নামটা মনে রাখবে, যেহেতু সাউথ ইন্ডিয়ান নেম সেহেতু প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেমেটিক মনে হতে পারে, নিজের মতো করে সবাই এটা মনে রাখবে। এটা থেকেও কোশ্চেন এসে থাকে। সরি, আরেকটা কোশ্চেন এখান থেকে এসে থাকে যে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া। এটা মনে রাখবে যে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া কি? অন্ধ্রপ্রদেশ। Under state by the separation of Telugu speaking areas known as Madras. The following prolonged popular agitation and the date of Potti Sriramalu, a Congress person is standing after 56-day hunger strike for the cause. অর্থাৎ এখানে লেখায় রয়েছে যেগুলো আমি বললাম, এখান থেকে তোমরা আরেকবার পড়ে নিতে পারবে। এবং এই যে শর্ট কোশ্চেনগুলোর বিষয়ে এখানে বললাম যে হিপি কমিটি কি, ধার কমিশন কার কে চেয়ারপারসন ছিল, তারা কি রায় দিয়েছিল, এবং ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কি, সেটা কোথা থেকে আলাদা হয় মাদ্রাজ স্টেট থেকে, তেলুগু স্পিকিং যারা ল্যাঙ্গুয়েজ পিপল ছিল তারা, কার নেতৃত্বে এই মুভমেন্টটা চলছিল, পট্টি শ্রীরামালু কীভাবে তার মৃত্যু হয়, একটা কি হাঙ্গার স্ট্রাইকের 56 দিনের, এই সমস্ত কোশ্চেন অনেক পরীক্ষায় এমসিকিউ আকারে এসে থাকে। সো তোমরা এটা মনে রাখবে। অলরেডি আমরা দেখলাম পট্টি শ্রীরামালুর নেতৃত্বে একটা সাউথে মাস মুভমেন্ট চলছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য, যেটা আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশ ফার্স্ট স্টেট লিঙ্গুইস্টিক স্টেট। সেই মোতাবেক দেশের বিভিন্ন প্রান্তে ভাষার আধারে রাজ্য গঠনের জন্য মাস মুভমেন্ট শুরু হয়ে যায়, প্রোটেস্ট শুরু হয়ে যায়। সেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা দেখব ফজল আলী কমিশন। এই কমিশন এর মেম্বাররা কারা কারা ছিল? ফজল আলী ওয়াজ দ্য চেয়ারপারসন অ্যান্ড আদার 2 মেম্বার কারা কারা ছিল? কে এম পান্ডিকার অ্যান্ড এইচ এন খুঞ্চরু। অর্থাৎ এখান থেকেও শর্ট কোশ্চেন এসে থাকে জেবিপি কমিটির মতো, তোমরা এটা মনে রাখবে। কখন এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল? সেপ্টেম্বর 1955। এই কমিশনের রিপোর্ট কি? অর্থাৎ রিপোর্টটা দিয়েছিল যে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট, অর্থাৎ স্টেটকে রিঅর্গানাইজেশন করার পক্ষে রায় দিয়েছিল। অর্থাৎ ভাষার ভিত্তিতে স্টেট রিঅর্গানাইজেশন করা যেতে পারে। বাট একটা জিনিস এখানে মনে রাখবে, তারা আরেকটা কথা এখানে অ্যাড করেছিল যে থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, বাট রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারা এটা রিজেক্ট করেছিল যে রাজ্যে শুধুমাত্র একটাই ভাষা হবে এবং একটাই রাজ্য হবে, এই যে কনসেপ্ট, এটাকে ডিনাই করেছিল। কিন্তু কি রায় দিয়ে কি অ্যাকসেপ্ট করেছিল? যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতে পারে। সেই মোতাবেক বাই দ্য স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট 1955 অ্যান্ড দ্য 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, এটাও মনে রাখবে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কবে হয়েছিল এবং 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখান থেকেও কোশ্চেন এসে থাকে। আরেকটা কোশ্চেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ফজল আলী কমিশনের মেম্বার কারা কারা ছিল, অ্যান্ড দেন যে ফজল আলী কমিশনের রায় কি, যে ফার্স্ট তো কি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যেতে পারে, বাট আইটা কি রিজেক্ট করেছিল? যে ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ, এই যে কনসেপ্ট, এটাকে রিজেক্ট করেছিল তারা। এবং তাদের রিপোর্টে আরেকটা বলেছিল যে 14টা স্টেট অ্যান্ড 6 ইউটিস, এবং তারা ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরিসে বিভক্ত করেছিল। দ্য টু হু হ্যাড আ গ্রেট রোল ইট রিঅর্গানাইজিং আর ভিবি প্যাটেল অ্যান্ড ভিপি মেনন। এই দুটো নাম তোমরা মনে রাখবে, এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বিসমার্ক অফ ইন্ডিয়া। এটা অনেক পরীক্ষার এক্সামে এসে থাকে, যেমন কলকাতার ল এন্ট্রান্স এক্সাম, জামিয়া মিলিয়া ইসলামিয়ার এন্ট্রান্স এক্সাম, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ অর্থাৎ চাকরির পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেন এসে থাকে। দ্য বিসমার্ক অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? ভিভি প্যাটেল। অ্যান্ড আয়রন ম্যান নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। এই দুটো কোশ্চেন তোমরা মনে রাখবে। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, আমরা দেখলাম যে ভারতের স্বাধীনতার পর খুব কম সংখ্যক রাজ্য ছিল, যেটা বেড়ে এখন 28টা হয়েছে। যদিও ভারতের যে টেরিটরি সেটার ইনক্রিজ হয়নি, সেটা পূর্বের অবস্থাতেই রয়েছে। তাহলে কি হয়েছে? যে রাজ্যের স্প্লিট হয়েছে। তো সেটাই আমরা জানবো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। তাহলে এখানে কি গুজরাট কোথা থেকে? বোম্বে থেকে। গুজরাট ফ্রম বোম্বে কোন অ্যাক্টের মাধ্যমে? এই বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তোমরা এখানে ডিটেলস রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এটা মনে রাখবে যে কর্ণাটকের রিনেম হয়েছিল
কি কর্ণাটক মাইসোর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। আর বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এখানে। বাকি এখানে মনে রাখবে যে স্টেট অফ গোয়া কত সালে 1987। দেন মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, ফরমেশন অফ ছত্তিশগড় ফরমেশন, ঝাড়খণ্ড কোথা থেকে আলাদা হয়ে, বিহার থেকে, এগুলো সব মনে রাখবে। অ্যান্ড তেলেঙ্গানা ফাইনালি অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014, ফরমেশন অফ তেলেঙ্গানা। এই কয়েকটি যেগুলো আমি মার্ক করলাম এগুলো অবশ্যই মনে রাখবে, বাকিগুলোও তোমরা দেখে নেবে। এখানে আরেকটি জিনিস মনে রাখবে, সিকিম কত সালে ইন্ডিয়ার পার্ট হয়, 1975। এখানে মিজোরাম, এগুলো মনে রাখবে তোমরা, একবার করে দেখে নেবে, সবগুলোই কোশ্চেন আসতে পারে এগুলো থেকে। আমি এখানে বেশ কিছু ম্যাপ, অর্থাৎ 3টা ম্যাপ ইনক্লুডিং করেছি, পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানেই থাকবে, সেখানে গিয়ে পুরোটার অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে কি দ্য আর্লি 1947 তখনকার ভারতের যে রাজ্যগুলো কী কী ছিল, এখানে এটা কাশ্মীর, এই জায়গায় আমরা জুনাগড় পেয়ে যাব, এখানে হায়দ্রাবাদ পেয়ে যাব, যেটা ভারতের ইনক্লুডিং হতে চায়নি, তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, বাট লেটার 3 প্রকার দেখলাম ঠিক কীভাবে ইনক্লুডিং হয়েছিল। আর এখানে দেওয়া রয়েছে যে ব্রিটিশ টেরিটরি কোনটা, প্রিন্সিলি স্টেট, ট্রাইবাল এরিয়াস। তোমরা এই ম্যাপের মাধ্যমে সমস্ত কিছুই দেখে যেতে পারবে যে রিপাবলিক অফ ইন্ডিয়াটা যখন আমরা স্বাধীনতা পেয়ে যাই তখন এটা কী ধরনের ছিল, অ্যান্ড নাও এটা প্রেজেন্ট। এখানে বিভিন্ন রাজ্য কোন সালে গঠন হয়েছে তার ডেট, সাল, সমস্ত কিছুই মেনশন রয়েছে। তো তোমরা যদি এটা চাও, নিচে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম থেকে এটার অ্যাক্সেস তোমরা নিতে পারো। দেন মুভ টু দ্য নেক্সট। এখানে কিছু PYQs আমি যুক্ত করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সবাই কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো জানাবে। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন পার্লামেন্ট ক্যান ক্রিয়েট নিউ স্টেট? সেকেন্ড, who among the following is known as Iron Man of India? And third, the first linguistic state of India is? সো কমেন্ট করে অ্যান্সারগুলো সবাই জানাবে। নিচেই ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং আদার্স সোশ্যাল মিডিয়া উইংস, ফেসবুক, ইনস্টার আইডি রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমরা টেলিগ্রামে ডেইলি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট দিয়ে থাকি, এছাড়াও আদার্স স্টাডি ম্যাটেরিয়ালস সেখানে শেয়ার করা হয়ে থাকে। সো যারা নিডি স্টুডেন্ট রয়েছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। যে কোনো ধরনের হেল্প লাগলে টেলিগ্রামে মেসেজ করতে পারো। আমরা আমাদের সাধারণত সবাইকেই সাহায্য করার চেষ্টা করব। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি, সো যুক্ত হয়ে যাও আমাদের সাথে, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে। তো থ্যাংকস আ লট অ্যান্ড সি ইউ সুন, বাই বাই।